আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা শিক্ষণ অভিজ্ঞতা 6 ডিজিটাল প্রযুক্তি এবং বৈচিত্র্য এখান থেকে আলোচনা করব। এই অধ্যায়টি হচ্ছে 6, মানে শিক্ষণ অভিজ্ঞতা মানে কিন্তু অধ্যায়, ঠিক আছে? এটা অনেকে তোমরা বোঝো না, তাই বলে দিলাম। আর তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি জলদি সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা অবশ্যই তোমাদের বিদ্যালয় বা তোমাদের জেলার নামটি আমার কমেন্ট বক্সে লিখে দিবে, এতে করে আমরা সবাই জানতে পারবো তোমরা কে কোন বিদ্যালয় থেকে আমাদের ভিডিও ক্লাসগুলো করছো, ঠিক আছে? এখানে ছোট্ট করে আমাদের মধ্যে আমাদেরই পরিচয় হয়ে যাবে। তো দেখো, আমরা ক্লাসটি বর্তমান যুগে ডিজিটাল প্রযুক্তির সাথে আমরা সবাই পরিচিত। নানা কাজে প্রতিনিয়তই আমরা নানা ধরনের ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে আসছি। এই অভিজ্ঞতা থেকে আমরা জানব ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে কাজ করার ক্ষেত্রে আমাদের কী ধরনের মূল্যবোধ বজায় রাখতে হবে এবং কী কী নিয়ম নীতি মেনে কাজ করতে হবে। সেই সাথে আমরা বিভিন্ন দেশের প্রেক্ষাপটে ডিজিটাল প্রযুক্তি কীভাবে ব্যবহার করা হচ্ছে এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ফলে আমাদের সামাজিক এবং সাংস্কৃতিক কাঠামোর ওপর কীভাবে প্রভাব পড়ছে তাও আলোচনা করব আজ। সবশেষে আমরা বিভিন্ন দেশে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের ফলে সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে পরিবর্তনের ধারা তুলে ধরার জন্য একটি সেমিনারের আয়োজন করব এবং সেখানে নিজেদের কাজ মাল্টিমিডিয়া উপস্থাপন করব। তো দেখো, এখন সেশন 1 আমরা চলে এসেছি, আমাদের জীবনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার। তো এখান থেকে আমরা আলোচনাটি করব। আমরা সবাই কম বেশি ডিজিটাল প্রযুক্তি সম্পর্কে জানি। অনেকেই হয়তো দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে জেনে বা না জেনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারও করেছি। এই সেশনের শুরুতেই আমরা আমাদের জীবনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন ক্ষেত্র সম্পর্কে আলোচনা করব। এরপর ডিজিটাল প্রযুক্তির ব্যবহার আমাদের জীবনে কী ধরনের প্রভাব ফেলছে কয়েকটি গল্প পড়ে সেটি নির্ণয় করব। এই অভিজ্ঞতার শেষ সেশনে আমরা একটি সেমিনারের আয়োজন করব, যেখানে আমরা দলগতভাবে কয়েকটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করব প্রথম সেশন থেকেই, তাই আমরা সেই সেশনের জন্য নিজেদেরকে প্রস্তুত শুরু করব। প্রথমে এইসব ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের যে ক্ষেত্রগুলো সম্পর্কে আমরা জানি সেগুলো নিয়ে জোড়ায় আলোচনা করে নিজের ছকটি, মানে যে নিচের ছকটি আছে সেটা আমরা পূরণ করব। দেখো, এখানে একটি ছক আমরা পাচ্ছি ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে এবং যেভাবে আমরা ব্যবহার করছি। তো চলো আমরা এর উত্তরপত্রে চলে যাই। তো দেখো, আমরা উত্তরপত্রে চলে এসেছি। ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রগুলো এখানে আর যেভাবে ব্যবহার করছি। 1, যোগাযোগের ক্ষেত্রে দেখো, বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে। শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটে অনলাইন কোর্স ও ই-লার্নিং পদ্ধতি ব্যবহার করে। 3, কৃষিক্ষেত্রে কৃষি কল সেন্টার, কৃষি বাতায়ন ও বিভিন্ন অ্যাপস ব্যবহার, যেমন কৃষকের জানালা, হাতের মুঠোয় কৃষ্টি ইত্যাদি ব্যবহার করে। তারপর দেখো 4, বিনোদনের ক্ষেত্রে ইউটিউব, কম্পিউটার গেমস ব্যবহার করে। 5, গবেষণার ক্ষেত্রে কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার করে। 6, স্বাস্থ্যসেবার ক্ষেত্রে টেলিমেডিসিন ও ডিজিটাল রেডিওগ্রাফি ব্যবহার করে। দেন দেখো 7, প্রতিরক্ষার ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের কল্যাণে প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হয়েছে। বিশেষ করে আকাশের প্রতিরক্ষা ব্যবস্থায় আয়রন ডোমের ব্যবহার করা হচ্ছে। 8, খেলাধুলার ক্ষেত্রে বর্তমানে খেলাধুলার ক্ষেত্রে আম্পায়ার বা রেফারিরা অতি সূক্ষ্ম ডিসিশনের জন্য ডিআরএস, ঠিক আছে, ডিসিশন রিভিউ সিস্টেম ব্যবহার করে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেন। তো এই ছিল আমাদের উত্তরপত্রটি। আমরা আমাদের সেই কাজটা আমরা কমপ্লিট করে ফেললাম। এ পর্যন্ত ছিল আমাদের ছকটি। তো দেখো, আমরা আমাদের উত্তরপত্রে চলে এসেছি। যেভাবে ব্যবহার করছি সেই উত্তরটা আমরা লিখে ফেলেছি এখানে। তো এখন আমরা দেখবো এখানে আছে কি। দেখো, এখানে কি আছে আমরা পড়িনি আগে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এবং আমাদের আশেপাশের মানুষের দৈনন্দিন জীবনের নানা কাজে প্রতিনিয়তই কোনো না কোনো ডিজিটাল প্রযুক্তির ব্যবহার হচ্ছে। ডিজিটাল প্রযুক্তির ব্যবহার কিন্তু আর দৈনন্দিন জীবনের অল্প কিছু কাজের মাঝেই সীমাবদ্ধ নেই। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির প্রভাব লক্ষণীয়। এখন আমরা নিচের গল্পগুলো পড়ে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রগুলোতে কিভাবে পরিবর্তন আসছে তা বোঝার চেষ্টা করব। দেখো, এখন আছে এখানে গল্প 1। তোমরা গল্প 1টা পড়ে নেই। গতকাল আখির মা একটি হাসপাতালের ওয়েবসাইটে ঢুকে একজন চোখের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেন। এরপর থেকে তার সকল সামাজিক যোগাযোগ মাধ্যম এবং তিনি যে ওয়েবসাইটে ভিজিট করছেন সেগুলোর সবখানেই তাকে শুধু বিভিন্ন হাসপাতাল আর ডাক্তারের বিজ্ঞাপন দেখাচ্ছে। তো চলো আমরা এর অ্যান্সারটা জেনে নিই, কারণ আমাদের এই গল্প আকারে 1, 2, 3, 4, 5, 6 এই সবগুলো গল্প নিয়ে এই দেখো এখানে আমাদের
ওই যে দেখো কি বলা হয়েছে, এই যে দেখো ওপরের গল্পগুলো থেকে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ফলে আমাদের জীবনযাত্রায় কী ধরনের পরিবর্তন এসেছে তা আমরা কি বুঝতে পারছি, এসব জোড়ায় আলোচনা করে নিচের ছক পূরণ করি এগুলো পরিবর্তনগুলো লিখে। তো দেখো এখানে গল্প 1, গল্প 2, দেন আছে গল্প 3, এগুলো উত্তর করে লিখতে হবে। তো আমরা প্রথমেই সেখান থেকে গল্প ওয়াইজ পড়বো আর তোমরা এখান থেকে একটা একটা করে পূরণ করবে, ঠিক আছে? তো আমি আগে বুঝিয়ে নিলাম যেন তোমাদের সমস্যা না হয়, ঠিক আছে? এই দেখো এখান থেকে এখন আমরা প্রথম গল্পটা পড়বো আর দেন তোমরা সেখানে এটার উত্তর প্রথম গল্পটা পড়ার সাথে সাথে সেখানে লিখে ফেললে সাথে সাথে তোমাদের কষ্টটা কম হবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। আর নয়তো তোমরা গোলায় ফেলবে, এই গল্প 1-1টা 2-2-টা 3 এরকম হয়ে যাবে। তাই আমি এক গল্প 1 পড়ে দিচ্ছি, তোমরা সাথে সাথে 1-1টা এই নিচের ছকে 1 নং গল্পে লিখে ফেলবে, যে 1 নম্বর গল্পে। দেন যখন 2 নম্বর গল্প পড়বো তখন তোমরা এই 2 নম্বর গল্প, এই যে 2 নম্বর গল্পের খালি বক্সটা আছে এখানে লিখে ফেলবে। দেন পর্যায়ক্রমে 3, 4 আমি পড়বো, উত্তরপত্র দেখিয়ে দেবো, তোমার সাথে সাথে সেখানে গিয়ে লিখে ফেলবে। বুঝে বুঝে লিখলে তোমাদেরই সমস্যা কম হবে, কারণ যেহেতু তোমাদের পরীক্ষার মধ্যে এগুলো আসবে, ঠিক না? শুধু ছক পূরণ করে রাখলেই তো আর হবে না, একটু বুঝে রাখতে হবে। তো যখন পড়বা তখনই বুঝে নেবে, এতে তোমাদের প্রবলেমটা কম হবে। তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি। পরিবর্তনের ধরন, আর এটা হচ্ছে গল্প 1, ঠিক আছে? দেখো আখিরমা একটি হাসপাতালের ওয়েবসাইটে ঢুকে একজন চোখের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেন। এই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য প্রথমে তাকে উক্ত হাসপাতালের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হয়েছিল। রেজিস্ট্রেশন করার সময় তাকে হাসপাতালের প্রয়োজনীয়তা অনুসারে ব্যক্তিগত তথ্য যেমন নাম, ঠিকানা, মোবাইল নাম্বার ইত্যাদি দিতে হয়েছিল। হাসপাতালের ওয়েবসাইট সকল তথ্য সংরক্ষণ করতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ব্যবস্থা থাকার কারণে কোনো ব্যক্তির যে তথ্য খুঁজেছেন সেই একই ধরনের তথ্যকে বারবার প্রদর্শন করে থাকে। অর্থাৎ পূর্বে সরাসরি হাসপাতালে উপস্থিত থেকে ডাক্তারের তথ্য ও অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগতো, কিন্তু বর্তমানে প্রযুক্তির পরিবর্তনের ঘরে বসেই সকল তথ্য ও অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছি। তো দেখো আমরা আমাদের গল্প 1টা কমপ্লিট করে ফেললাম, ঠিক আছে? আমরা আমাদের কিন্তু গল্প 1 কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা দেখব গল্প 2। তো চলো আমরা গল্প 2টা এখন পড়ে নিই আগে। গল্প 2টা এখন পড়ব। শাওন সবসময় নতুন কিছু শিখতে আগ্রহী, ঠিক আছে? বিভিন্ন বিদেশি ভাষা, যোগাযোগ দক্ষতা বৃদ্ধির কৌশল, প্রোগ্রামিং ইত্যাদি শেখার জন্য সে বিভিন্ন বই কিনে সেগুলো পড়ে এবং পাশাপাশি বিভিন্ন শর্ট কোর্স করে। তবে আজকাল আর বই না কিনে বা সরাসরি কোর্সে ভর্তি নয়, সে অনলাইনে বিভিন্ন ভিডিও দেখে তার অনলাইন কোর্স করে নতুন নতুন প্রোগ্রামিং ভাষা শিখে ফেলছে। তো চলো আমরা এর উত্তরপত্রটা দেখে নিই। এখন আমরা গল্প 2-এ চলে আসলাম। এখন আমরা গল্প 2 দেখো গল্প 2-এর এটা পড়বো। শাওন পূর্বে অর্থ ও সময় ব্যয় করে বিদেশি ভাষা, যোগাযোগের দক্ষতা বৃদ্ধির কৌশল, প্রোগ্রামিং সহ ইত্যাদি বই কিনে বা শর্ট কোর্স করে শিখতেন, কিন্তু বর্তমানে তিনি কোর্সে ভর্তি না হয়ে অনলাইনের বিভিন্ন ভিডিও দেখে বা অনলাইন কোর্স করে নতুন প্রোগ্রামিং ভাষা শিখে ফেলেছেন। এখানে শাওনের শেখার পরিবর্তনের ধরন হলো অনলাইন ভিডিও টিউটোরিয়াল ও অনলাইন কোর্স, যা ই-লার্নিং পদ্ধতির অন্তর্গত। বর্তমানে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের ফলে আমাদের জীবনযাত্রায় ই-লার্নিং পদ্ধতির পরিধি বেড়েছে, ফলে শাওন ঘরে বসে নতুন নতুন বিষয় শিখতে পারছে, যেমনটা কি আমরাও করছি, ঠিক না? দেখো আমরা আমাদের 2 নম্বর গল্পটিও কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা যাব গল্প 3-এ এবং পর্যায়ক্রমে তোমরা কিন্তু এই ছকগুলো পূরণ করবে। আমরা 1 আর 2 কমপ্লিট করেছি, এখানে উত্তরগুলো লিখে এখন 3-এর পালা, 3-এর ঘরে তোমরা লিখে ফেলবে, ঠিক আছে? তো দেখো আমি গল্পটা পড়ে নিচ্ছি। গল্প 3। নিশাতের বাবা ঢাকা থেকে চট্টগ্রামে তার বন্ধুর কাছে কিছু টাকা পাঠাবেন। তিনি তাই নিশাতকে বললেন তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে এনে বন্ধুর ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা জমা করে দিতে। কিন্তু নিশাত ব্যাংকে না গিয়ে ঘরে বসেই তার বাবার মোবাইলে একটি অ্যাপ ডাউনলোড করে কয়েকটা ক্লিকেই টাকাটা পাঠিয়ে দিল। তো চলো আমরা এর উত্তরপত্রে চলে যাই। তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি। গল্প 3। নিশাত ব্যাংকে না গিয়ে ঘরে বসে তার বাবা মোবাইলের একটি মোবাইল ব্যাংকিং, মানে তার বাবার যে মোবাইল আছে সে মোবাইল একটি মোবাইল ব্যাংকিং অ্যাপ ডাউনলোড করলেন। এরপরে অ্যাপসের রেজিস্ট্রেশন করে তার বাবার ব্যাংক হিসাবের সকল তথ্য দিয়ে লগ ইন করে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠালেন। ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ফলে ব্যাংকে গিয়ে লাইন ধরে লেনদেন করার ঝামেলা দূর হয়েছে। দেখো আমরা আমাদের এই কাজটিও কমপ্লিট করে ফেললাম। এটা কিন্তু তোমরা 3 নম্বর গল্পে ছকে লিখে ফেলবে উত্তরটা সাথে সাথেই।
এখন আমরা দেখব 4 নাম্বারটা, ঠিক আছে। দেখো, রিফাত গত মাসে একটি নতুন স্মার্ট ফ্রিজ কিনেছে। আজ সে বাজার করতে গিয়ে যখন মনে করতে পারছিল না যে বাসায় ফ্রিজে কী কী সবজি আছে, তখন সে তার স্মার্টফোন ব্যবহার করে দেখে নিল ফ্রিজে কী কী আছে। সে দেখলো যে ফ্রিজে মাত্র একটি ডিম রয়েছে। তখন সে বাজার থেকে ডিম সহ তার ফ্রিজে আর যা যা নেই সেগুলো কিনে আনলো। তো চলো আমরা এটার উত্তরপত্রে চলে যাই। তো দেখো, আমরা 4 নম্বর গল্পে চলে এসেছি। আমরা এখন 4 নম্বর গল্পটি দেখে নিব। উত্তরটি, রিফাত একটি নতুন স্মার্ট ফ্রিজ কিনেছেন। সে বাজারে গিয়ে বাসার জন্য কি কি প্রয়োজন তা ভুলে যাওয়ার কারণে একটি স্মার্টফোনের মাধ্যমে তার ফ্রিজে কি কি রয়েছে আর কি কি প্রয়োজন তা চেক করে দেখলেন। অর্থাৎ রিফাতের পরিবর্তনের ধরন হচ্ছে স্মার্ট ফ্রিজ। স্মার্ট ফ্রিজের সাথে তার মোবাইলের সাথে সংযোগ স্থাপন পদ্ধতি আছে, যার কারণে বাসায় না থাকলেও দূর থেকে স্মার্ট ফ্রিজ নিয়ন্ত্রণ করা যায়। স্মার্ট ফ্রিজের ভিতরের ক্যামেরা সেটিং আছে, তাই ফ্রিজের জিনিসপত্র কিভাবে আছে সেটিও দেখা যায়। তাই রিফাত একটি অ্যাপসের মাধ্যমে ঘরের বাইরে থেকেও তার ফ্রিজকে অপারেট করতে পারে, ফলে ফ্রিজ অফ অন সহ ফ্রিজে থাকা সকল কিছু দেখতে পায়। চলো আমাদের ডিজিটাল প্রযুক্তির কারণে দেখো, আজকাল আমরা ফ্রিজে না খুলে ফ্রিজে কী আছে সেটাও দেখতে পারবো। আমরা যদি কেউ সবচেয়ে অলস থাকি, তার জন্য আসলে এই স্মার্ট ফ্রিজটা খুবই দরকার। যে ঘরে বসে কিছু খেতে মন চাচ্ছে, ফ্রিজে কি আইসক্রিমটা আছে বা কি আছে সেটা দেখার জন্য আর কষ্ট করে ফ্রিজে খুলতে হবে না, ঠিক আছে, তুমি ঘরে থেকে সেটা দেখতে পারবা। তো আসলে আমাদের লাইফটা কিন্তু অনেকটাই ইজি হচ্ছে, এত পরিমাণ ইজি হচ্ছে যে বলার বাহিরে ডিজিটাল প্রযুক্তির কারণে। আসলে কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার, ঠিক না? আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে এই ডিজিটাল প্রযুক্তির মধ্যে যত পড়া ছিল তার মধ্যে এই পড়াটা। তো আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। যাদের কাছে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবে। তো দেখো, আমরা আমাদের যে গল্প এই গল্পটি আমরা কষ্ট করে কমপ্লিট করে ফেললাম, উত্তরটি লিখে ফেললাম। তোমরা আশা করি ছকে লিখে ফেলেছো। এখন দেখো গল্প 5। এই গল্প 5টা এখন আমরা পড়ব। গল্প 5-এ দেখো কি আছে। বকুল একজন কৃষক। এবছর তার ক্ষেতে ফলন অনেক কম হয়েছে। তিনি বুঝতে পারছেন তিনি ক্ষেতে যে সার এবং কীটনাশক ব্যবহার করেছেন সেগুলোর কোনো সমস্যার কারণেই এমন হয়েছে, কিন্তু সমস্যাটা ঠিক কোথায় তা তিনি বুঝতে পারছেন না। তাই তিনি তার ক্ষেতের কয়েকটি ছবি তুলে অনলাইনে পাঠিয়ে কৃষি বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিলেন। তো চলো আমরা এর আনসার স্ক্রিপ্টে চলে যাই। তো দেখো, আমরা উত্তরপত্রে চলে এসেছি। বকুল মনে করছেন যে তিনি তার ক্ষেতে যে সার বা কীটনাশক ব্যবহার করেছেন তার কারণে ফলন অনেক কম হয়েছে, কিন্তু কি সমস্যার কারণে এমন হয়েছে তা তিনি বুঝতে পারছেন না। পূর্বে একজন কৃষক কৃষি বিশেষজ্ঞদের কাছে গিয়ে সশরীরে পরামর্শ নিতে হতো। বর্তমানে বকুল কৃষি অফিসে না গিয়ে তিনি তার যে ফসলের কয়েকটি ছবি তুলে বিশেষজ্ঞর পরামর্শের জন্য কৃষি বিষয়ক কল সেন্টারে পাঠান। তো দেখো, সেন্টারে পাঠালেন, ফলে একজন বিশেষজ্ঞ তার সমস্যার সমাধান দিলেন। আর এই সমস্ত কার্যক্রম সম্পাদিত হয়েছে ডিজিটাল প্রযুক্তির সাহায্য নিয়ে। অর্থাৎ বর্তমান তার পরিবর্তনের ধরন হচ্ছে কৃষি বিষয়ক কল সেন্টার ও ডিজিটাল প্রযুক্তি। তো দেখো, আমরা আমাদের গল্প 5 সেটাও কমপ্লিট করে ফেলেছি। এখন তোমরা কষ্ট করে এই যে ছকটি দেখতে পাচ্ছ, এই ছকটি কিন্তু পূরণ করে ফেলবে। আমি কিন্তু খণ্ড খণ্ড করে ভিডিওগুলো তৈরি করতে পারতাম, তৈরি করিনি তোমাদের সুবিধার জন্য। যদি আমি খণ্ড খণ্ড করে ভিডিওগুলো তৈরি করতাম আমাদের সুবিধা হতো, আমার জন্য সুবিধা হতো, কিন্তু আমি তোমাদের সুবিধার কথা চিন্তা করে ভিডিওটি একদম পুরোটা কমপ্লিট করে দিলাম। তো তোমরা কি করছো, অনেকেই শুধু দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। আমার কাছে খুবই কষ্ট লাগে যে তোমাদের জন্য ভিডিও তৈরি করি কিন্তু তোমরা আমাদের ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। এতে আমরা অনেকটাই কষ্ট পাই। যদি তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও তোমাদের কিন্তু এতে ক্ষতি নেই, লাভ হবে। কিন্তু আমি যখন ভিডিও আপলোড দেবো তোমরা তার সাথে সাথে পেয়ে যাবে, এবং যত পরীক্ষার বিষয়ভিত্তিক যত তথ্য আছে সব আমি এখানে দেবো, কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো না। এতে আমি সত্যি অনেক কষ্ট পাই। আর যদি তোমরা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো, এতে আমরা কিন্তু অনেকটাই উৎসাহিত হই। তো তোমাদের এই কাজটা আমি কমপ্লিট করে দিয়েছি। এতক্ষণ পর্যন্ত যে গল্পগুলো পড়ে আমি উত্তর দেখিয়েছি প্রত্যেকটা উত্তর তোমরা এখানে লিখে দিবে, ঠিক আছে? দেন আমি এই যে এখানে আগামী সেশনের প্রস্তুতি, এখানে দেখো কি বলা আছে। আমাদের জীবনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের প্রভাব কী তা চিন্তা করব এবং সম্ভব হলে বাড়ির কোনো সদস্যদের সাথে বা বন্ধুদের কারোর সাথে এই বিষয়ে আলোচনা করব। এ পর্যন্ত কিন্তু আমাদের ক্লাসটি আজ শেষ। আমরা নেক্সট ক্লাসটি করব সেশন 2 ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের প্রভাব এখান থেকে। তো আশা করি ভিডিওটি যদি তোমাদের উপকার আসে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক কমেন্ট করতে ভুলবে না। তোমরা অনেকে লাইক কমেন্ট করো, আবার অনেকে সাবস্ক্রাইব করো না, তো এটা আসলে অন্যরকম লাগে। তোমাদের উপকার হবে আর আমার উপকার হবে। তো আমরা আশা করি সবাই সবাইকে হেল্প করব, সাহায্য করব, একজনকে কি উৎসাহিত করব। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা সেশন 2 ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের প্রভাব এখান থেকে অধ্যায়টি আলোচনা করব। তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো, গত সেশনে আমরা বর্তমান সময়ে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের বিভিন্ন ক্ষেত্র সম্পর্কে জেনেছি। ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের ফলে আমাদের জীবনে কী ধরনের পরিবর্তন এসেছে তাও আলোচনা করেছি। এখন এসো বন্ধুদের সাথে মিলে কয়েকটি দলে ভাগ হয়ে আলোচনা করি ডিজিটাল প্রযুক্তি ব্যবহার আমাদের জীবনে কী ধরনের প্রভাব ফেলছে। এই ক্ষেত্রে আমরা দুই ধরনের প্রভাব সম্পর্কে আলোচনা করতে পারি, ইতিবাচক প্রভাব এবং নেতিবাচক প্রভাব। মানে ভালো একটা খারাপ দিকটা আমাদের আলোচনা করতে হবে। এসো তাহলে আলোচনা করে নিচের ঘরগুলো পূরণ করি। ঠিক আছে, ইতিবাচক হচ্ছে ভালো প্রভাব আর নেতিবাচক হচ্ছে খারাপ প্রভাবগুলো। ঠিক আছে, তো চলো আমরা আমাদের যে ইতিবাচক প্রভাব দেন আছে আমাদের নেতিবাচক প্রভাব, এই দুটি আমরা পর্যায়ক্রমে কমপ্লিট করে ফেলি। তো দেখো, আমরা আমাদের উপপাদ্যে চলে এসেছি। এখানে হচ্ছে ইতিবাচক প্রভাব। ঠিক আছে, তো এখানে আমরা এখন দেখে নেব। এই দেখো, 1 তাৎক্ষণিক ও কার্যকর যোগাযোগ। দেন দেখো, ই লার্নিংয়ের মাধ্যমে সহজে শিক্ষা গ্রহণ। দেন তথ্য আদান প্রদান ব্যবস্থা সহজ হয়েছে। তারপর দেখো, খাদ্যের উৎপাদন বৃদ্ধি পেয়েছে, বিভিন্ন ধরনের প্রযুক্তি নির্ভর কর্মসংস্থান বৃদ্ধি। তারপর সর্বশেষ দুটি দেখো, ই কমার্সের কারণে ব্যবসা বাণিজ্য প্রসার ঘটেছে। দেন আউটসোর্সিং দ্বারা বৈদেশিক মুদ্রা অর্জন করা। এখন আমরা দেখব নেতিবাচক। ঠিক আছে, আমরা নেতিবাচকটা দেখব। দেখো, নেতিবাচক আছে আমাদের প্রভাবে 1 মূল্যবোধের অবক্ষয় বৃদ্ধি পাচ্ছে, মানসিক চিন্তা শক্তি কমে যাচ্ছে, অনলাইনে সাইবার আক্রমণ বৃদ্ধি পাচ্ছে, ব্যক্তিগত তথ্য হুমকির সম্মুখীন হচ্ছে, ডিজিটাল মাধ্যমে গোপনীয়তা নষ্ট হচ্ছে, সামাজিক অবক্ষয় সৃষ্টি হচ্ছে, ই কমার্সের প্রতারণা বৃদ্ধি পাচ্ছে। তো এই ছিল আমাদের উত্তরপত্রটি। তো দেখো, আমরা আমাদের নেতিবাচক এবং ইতিবাচক প্রভাবটা আলোচনা করে ফেলেছি। ঠিক আছে, এখন আমরা নেক্সটে যাব। এখানে দেখো কি বলা আছে। এখানে বলা আছে, বন্ধুর সামনে উপস্থাপন করব এবং সব দলের আলোচনা থেকে পাওয়া সকল ইতিবাচক প্রভাব এবং সকল নেতিবাচক প্রভাবের দুটি তালিকা তৈরি করে শ্রেণীকক্ষে এমন কোথাও প্রদর্শনের ব্যবস্থা করব যাতে পরবর্তী সেশনে আমরা এই তালিকাগুলো দেখে কাজ করতে পারি। আগামী সেশনের প্রস্তুতি হচ্ছে, এই সেশনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের যে সকল নেতিবাচক প্রভাব আমাদের আলোচনা এসেছে সেগুলো থেকে পরিত্রাণের জন্য বা সে সকল নেতিবাচক প্রভাব রোধের জন্য আমরা কি করতে পারি তা ভেবে দেখব। ঠিক আছে, তো আমরা নেক্সট ক্লাসটি করব সেশন 3 ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা। এখান থেকে আমরা নেক্সট ক্লাসটি করব। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা সেশন 3 ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা এখান থেকে অধ্যায়টি আলোচনা করব। তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি জলদি সাবস্ক্রাইব করে ফেলো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো, গত সেশনে আমরা ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব সম্পর্কে জেনেছি। এই সেশনে আমরা ডিজিটাল প্রযুক্তির নেতিবাচক প্রভাব রোধে আমাদের করণীয় কী হতে পারে তা নির্ণয়ের চেষ্টা করব। সেই সাথে কয়েকটি ঘটনা বিশ্লেষণ করে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে কোনটি নৈতিক আচরণ এবং কোনটি নয় তাও জানব। মনে আছে নিশ্চয়ই, আমাদের কিন্তু একটি সেমিনারে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করতে হবে, আর তারই প্রস্তুতি হিসেবে আমরা বিগত সেশনগুলোতে কাজ করে আসছি। এই সেশনের কাজগুলো আমাদের প্রেজেন্টেশনের ক্ষেত্রে সহায়ক হবে। তাহলে এসো, গত সেশনে আমরা ডিজিটাল প্রযুক্তির যেসব নেতিবাচক প্রভাব আলোচনা করে নির্ণয় করেছিলাম সেগুলো থেকে 2টি চিহ্নিত করি। এবার দলগতভাবে আলোচনা করে সেই প্রভাবগুলো রোধের উপায়গুলো নিয়ে আলোচনা করে নিচের ছকে লিপিবদ্ধ করি। তো দেখো, এখানে আমাদের একটি ছক আছে, সেই ছকটি পূরণ করতে হবে। ডিজিটাল প্রযুক্তির যে 2টি নেতিবাচক প্রভাব নিয়ে আমরা আলোচনা করব, সেই 2টি নেতিবাচক প্রভাব দুটি থেকে প্রতিকার উপায় বা প্রভাব রোধে আমাদের করণীয় যেগুলো সেগুলো এখানে আলোচনা করতে হবে। তো চলো আমরা এর উত্তরপত্রে চলে যাই। তো দেখো, আমরা উত্তরপত্রে চলে এসেছি। এখানে হচ্ছে ডিজিটাল প্রযুক্তি। দেখো, ডিজিটাল প্রযুক্তিতে যে 2টি নেতিবাচক প্রভাব নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে 1 মানসিক স্বাস্থ্যের সমস্যা, 2 ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন। এই 2টা সমস্যা পড়ে আমাদের। ঠিক আছে, ডিজিটাল প্রযুক্তির যে নেতিবাচক প্রভাবগুলো। ঠিক আছে, আর নেতিবাচক প্রভাব 2টি থেকে প্রতিকার এবং দেখো, নেতিবাচক প্রভাব 2টি থেকে প্রতিকার উপায় বা প্রভাব রোধে আমাদের করণীয়টা কী। ঠিক আছে, সেই করণীয়গুলো আমরা এখানে আলোচনা করব। তো দেখো, 1 ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের সময়সীমা নির্ধারণ করা,
2 নিয়মিত বিরতিতে ডিজিটাল ডিভাইস থেকে বিশ্রাম নেওয়া। 3 প্রকৃতির সাথে সময় কাটানো, সবুজ ঘাস যেদিকে আছে, গাছপালা যেদিকে আছে সেদিকে গিয়ে মানে খোলা বাতাস এরকম জায়গাতে তুমি কিছুক্ষণ বসে থাকতে পারো এই ডিভাইসগুলো থেকে বিশ্রাম নিয়ে। ঠিক আছে, এই কথাটা এখানে বলা হয়েছে যে প্রকৃতির সাথে সময় কাটানোটা। ঠিক আছে, দেন দেখো বন্ধুবান্ধব ও পরিবারের সাথে সামাজিক যোগাযোগ করা। এরপরে তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা, বাবা মা, আত্মীয় স্বজন যারা, সবার সাথে কথা বলা, তাহলে আর এই সমস্যাগুলো হবে না, এই মানসিক স্বাস্থ্যের সমস্যাটা হবে না। অনলাইনে ব্যক্তিগত তথ্য প্রকাশের সতর্কতা অবলম্বন করা, ডিভাইসের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা, ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর গোপনীয়তা নীতি পড়া। দেখেছো, তাহলে ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন হবে না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তো এই ছিল আমাদের এই 6.3-এর ছকটি। তো দেখো আমরা আমাদের 6.3-এর এই ছকটি কমপ্লিট করে ফেললাম। এখন আমরা দেখব এখানে কি আছে, আমি একটু পড়ে নিই। লক্ষ্য করে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে নৈতিকতা বজায় রেখে দায়িত্বশীলভাবে কাজ করার গুরুত্ব কিন্তু অনেক। আমরা এবার কয়েকটি গল্প পড়ব এবং গল্পগুলো থেকে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে নৈতিকতার বিষয়টি বিশ্লেষণ করব। এসব গল্পগুলো মনোযোগ দিয়ে পড়ি। তো মনোযোগ দিয়ে আমরা গল্পগুলো পড়বো। আমাদের কিন্তু গল্প পড়তে খুবই ভালো লাগে। তোমাদের কাছে ভালো লাগে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর অবশ্যই লাইক কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে ফেলবে। সাবস্ক্রাইব করতে যেন ভুলবো না। ঠিক আছে, ফটোগ্রাফি প্রতিযোগিতা। দ্বীপদের বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি ক্লাব থেকে একটি ফটোগ্রাফি আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনেক শিক্ষার্থী সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং প্রায় শতাধিক আলোকচিত্রের মধ্য থেকে একটি আলোকচিত্রকে বিজয়ী হিসেবে পুরস্কৃত করা হবে। কিন্তু বিজয় ঘোষণার পর সেই আলোকচিত্রটির চিত্রকর পুরস্কারটি প্রত্যাখ্যান করে। সে জানায় যে তার পাঠানো ছবিটি আসলে কোনো আলোকচিত্র নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় কিছু কমান্ড লিখে তৈরি করা একটি ছবি। তো দেখো, ওয়েবসাইট হ্যাকিং। আইডল 872 নামের একজন হ্যাকার একদিন মজার ছলে একটি দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ওয়েবসাইট হ্যাক করে। সেখানে সেই দেশটির নাগরিকদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য ছিল, যেগুলো ব্যবহার করে তাদের বিভিন্ন ধরনের ক্ষতি সাধন করা সম্ভব। আইডল 872 দেখো সেই তথ্যগুলোর কোনো অপব্যবহার না করে বরং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে তাদের ওয়েবসাইটের নিরাপত্তা ত্রুটির বিষয়টি জানায়। পরবর্তীকালে আইডল 872 এর সহায়তায় দেশটি তাদের সকল গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটের নিরাপত্তা বৃদ্ধি করতে সক্ষম হয়। একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা। দেখো, একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আমাদের জীবনে ডিজিটাল প্রযুক্তির প্রভাব বিষয়ক একটি প্রতিবেদন লিখতে বলা হলো। শিক্ষার্থীরা সবাই তাদের নিজেদের জীবনের নানা ঘটনা বিচার বিশ্লেষণ করে প্রতিবেদনটি লিখল। কিন্তু একজন শিক্ষার্থী প্রতিবেদনটি লেখার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাট জিপিটি, গুগল বার্ড কি বিং চ্যাট ইত্যাদি ব্যবহার করলো। গল্পগুলো পড়ে আমরা কি বুঝলাম? এসব বিশ্লেষণ করি যে এই দুটি ক্ষেত্রে নৈতিকতা বজায় রেখে কাজ করা হয়েছে কিনা বা জোড়ায় আলোচনা করে নিচের ঘরে আমাদের সেই বিশ্লেষণগুলো আমরা লিখে ফেলি। তো দেখো, এখানে 6.4 একটি ছক আছে, সেই ছকটি আমাদের পূরণ করতে হবে। এখানে গল্পগুলো আছে, দেন দেখো এখানে আমার বিশ্লেষণ আছে, দেন কেন আমি মনে করি যে এই গল্পে নৈতিকতা বজায় রাখা হয়েছে বা হয়নি সে বিষয়টা আমরা এখানে লিখবো। তো চলো আমরা এর উত্তরপত্রে চলে যাই। আর তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি। এখানে দেখো গল্প ফটোগ্রাফি প্রতিযোগিতা। তো এখানে দেখো আমার বিশ্লেষণ নৈতিকতা বজায় রাখা হয়েছে, এখানে কিন্তু এই জন্য আমি এখানে এই ঘরটিতে টিক দিলাম। কেন আমি মনে করি যে এই গল্পে নৈতিকতা বজায় রাখা হয়েছে বা হয়নি, দেখো যেহেতু আমরা জানি রাখা হয়েছে নৈতিকতা। ফটোগ্রাফি প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী চিত্রকরের উচিত ছিল না এ ধরনের ছবি পাঠানো। ফটোগ্রাফি প্রতিযোগিতায় বিজয়ী চিত্রকরের আলোকচিত্রটি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি করেছিলেন বিদায় সে নিজে থেকে পুরস্কারটি প্রত্যাখ্যান করে। এতে সে প্রতিযোগিতার নিয়মকানুন কিছুটা লঙ্ঘিত করলেও অন্য প্রতিযোগীদের প্রতি ন্যায্যতা বজায় রেখেছে। তাই আমি মনে করি এই গল্পে নৈতিকতা বজায় রাখা হয়েছে, অর্থাৎ ছবি পাঠানো নৈতিকতা বিরোধী হলেও পুরস্কার প্রত্যাখ্যান করা নৈতিকতার অংশ ছিল। এই দেখো ওয়েবসাইট হ্যাকিং, এক্ষেত্রে দেখো নৈতিকতা বজায় রাখা হয়েছে, এখানেও হয়েছে। তো দেখো কিভাবে হ্যাকার মজার ছলে একটি সরকারি ওয়েবসাইট হ্যাক করলেও সে সেই ওয়েবসাইটের কোনো গুরুত্বপূর্ণ তথ্য ব্যবহার না করে সরকারকে সতর্ক করে দেয়। এতে সরকারি প্রতিষ্ঠান ও দেশের জনগণ ক্ষতি থেকে রক্ষা পায় বরং। ঠিক আছে, তাই আমি মনে করি এই গল্পে নৈতিকতা বজায় রাখা হয়েছে। তার মানে কিছু ক্ষতি কি করেছে, দেশটার উপকার করেছে। এখানেও দেখো সে কিন্তু অন্যায় করেছে, কিন্তু আবার সেই অন্যায়টা স্বীকার করে সে নৈতিকতা প্রকাশ করেছে। একাডেমিক কৃত্রিম
একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা, এখানে কি নৈতিকতা বজায় রাখা হয়েছে? না, এখানে নৈতিকতা বজায় রাখা হয়নি। এই গল্পে আমরা দেখে নিই কেন। এক্ষেত্রে প্রতিবেদনটি লিখতে হবে নিজেদের জীবনের নানা ঘটনা বিচার বিশ্লেষণ করে। এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রতিবেদন লেখা যাবে না, সুতরাং এক্ষেত্রে নৈতিকতা বজায় রাখা হয়নি। ঠিক আছে, তো এই ছিল আমাদের উত্তরপত্রটি। তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, ভাবছো সাবস্ক্রাইব করবা, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার ছোটো ভাই ও বোনেরা। তোমরা সাবস্ক্রাইব করে দিলে, লাইক কমেন্ট করলে আমি কিন্তু অনেকটা উৎসাহিত হই তোমাদের জন্য ভিডিও তৈরি করতে। তখন এতটা কষ্টটা হয় না, ঠিক আছে? কষ্ট হলেও সে কষ্টটা মনে হয় না। তো আশা করি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, ঠিক আছে? তো চলো এখন আমরা নেক্সটে চলে যাই। তো দেখো আমরা 6.4 ছকটি কমপ্লিট করে ফেললাম, ঠিক আছে? এখন আমরা দেখব নেক্সট আমাদের যে কাজটি, সেটা হচ্ছে পরবর্তী সেশনের প্রস্তুতি, ঠিক আছে? এখানে কি বলা হয়েছে দেখো, আজকের সেশনের প্রেক্ষিতে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আমাদের কোনো কাজগুলো করা থেকে বিরত থাকা উচিত, সেগুলো পরিবারের সদস্যদের সাথে অথবা বন্ধুদের সাথে আলোচনা করে নির্ণয়ের চেষ্টা করব। তা এই পর্যন্ত আমাদের ক্লাসটি আজ শেষ। আমরা নেক্সট ক্লাসটি করব সেশন 4 ডিজিটাল প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার, ঠিক আছে? তো আজ এ পর্যন্ত, এখন বিদায় নেওয়ার পর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা সেশন 4 ডিজিটাল প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার এখান থেকে আলোচনা করব। তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো জলদি সাবস্ক্রাইব করে ফেলো, এবং যারা লাইক কমেন্ট করতে ভুলে যাও তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবে তোমরা কি কোন বিদ্যালয় বা কোন জেলা থেকে আমার ভিডিও ক্লাস করছো। তো চলো আমরা ক্লাসটি শুরু করে দিই। গত সেশনে আমরা ডিজিটাল প্রযুক্তির নেতিবাচক দিকগুলো কি প্রভাব রোধে আমাদের করণীয় সম্পর্কে জেনেছি। সেই সাথে আরও জেনেছি ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আমাদের কী ধরনের নৈতিকতা বজায় রাখতে হবে। আমাদের নিশ্চয় মনে আছে এই অভিজ্ঞতায় আমাদের শেষ কাজটি হবে সেমিনারে একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করা। এই সেশন থেকে আমরা আমাদের মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের জন্য তথ্য সংগ্রহ শুরু করব। তবে সেশনের শুরুতে আমরা জানব ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ কিভাবে করা যায়। তো দেখো, মনে করে দেখি দেখো কি দেখা যায়। নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের প্রথম ও দ্বিতীয় অভিজ্ঞতা থেকে আমরা কিন্তু ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ সম্পর্কে বেশ কিছু বিষয় জেনেছি। এখন এসো সেই অভিজ্ঞতাগুলো থেকে অর্জিত জ্ঞানের আলোকে নিচের বক্তব্যগুলোর সত্য বা মিথ্যা নির্ণয় করতে পারি কিনা তা যাচাই করে দেখি। এখন আমরা পূরণ করব 6.5 ছকটি। এখানে আছে বক্তব্য, আছে ছক টিতে সত্য বা মিথ্যা, এখানে আমাদের সেটা করতে হবে। তো চলো আমরা অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই, দেন আমরা উত্তরপত্র থেকে দেখে নিই। চলো আমরা উত্তরপত্রে চলে যাই। তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি। এখানে দেখো কপিরাইটে রেজিস্ট্রেশন করা আছে এমন ছবি স্বত্বাধিকারীর অনুমতি ছাড়া ইন্টারনেট থেকে নিয়ে ব্যবহার করা উচিত। সত্য না মিথ্যা? মিথ্যা, এটা কিন্তু মিথ্যা, ঠিক আছে? এটা হবে মিথ্যা। দেন দেখো, প্রয়োজনীয় কোনো সফটওয়্যার ব্যবহার করার জন্য অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ থেকে এর লাইসেন্স কিনে তারপর ব্যবহার করা উচিত। তাহলে এইটা কি? সত্য। দেন দেখো 3, অনুমতি ছাড়া কারো ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা উচিত নয়। এটাও কি? সত্য। ডিজিটাল মাধ্যমে কেউ কিছু শেয়ার করলে তা যদি আমার পছন্দ না হয় তাহলে সেখানে কটূক্তিমূলক মন্তব্য করা উচিত। এটা কি? মিথ্যা। কিন্তু আমরা এই কাজটি বেশি করি, ঠিক না? যারা হিংসেমি করেই করি, এই কটূক্তিগুলো করি, এটা কিন্তু নিজেদেরই আমরা ক্ষতি করি, ঠিক আছে? এই কাজটা আমরা করব না। 5, ডিজিটাল মাধ্যমে কোনো তথ্য দেখলে প্রথমে তার উৎস যাচাই করে সত্যতা নিশ্চিত হয়ে, মানে যে সত্যতা কতটুকু সেটা নিশ্চিত হয়ে তারপর তা শেয়ার করা উচিত। এটা কিন্তু সত্য। যে না জেনে না বুঝে আজারে কোনো একটা কিছু শেয়ার করে দিলে আরেকজন কি আতঙ্কিত হয়ে যেতে পারে বা উদ্বিগ্ন চিন্তিত হতে পারে, ঠিক আছে? তো এই বিষয়টা করা উচিত না, তাই ভালো মতো সেটা যাচাই করতে হবে সত্যতা, ঠিক আছে? তো দেখো 6, মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে আমার মোবাইল ব্যাংকিং অ্যাপের পিনকোড কারোর সাথে শেয়ার করা উচিত নয়। এটাও কিন্তু সত্য। তোমার মোবাইলের যে পিন সেটা তুমি কারোর সাথে শেয়ার করবে না, যতটাই তোমার আপন হোক না কেন, না শেয়ার করাটাই ভালো হয়। হ্যাঁ, যে আপন কিছু আছে যেমন বাবা মা ভাই বোন, সেটা আলাদা কথা, কিন্তু কারো বন্ধুদের সাথে শেয়ার করা যাবে না, ঠিক আছে? তো দেখো আরেকটা আছে, নিজের পরিচয় গোপন রাখার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্য কারো নাম এবং ছবির ব্যবহার করে অ্যাকাউন্ট খোলা উচিত। এটা কি? মিথ্যা। এই কাজটা করা ঠিক না, এটা হচ্ছে মিথ্যা। দেন দেখো, ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কাউকে কোনো বাজে মন্তব্য করা থেকে আমাদের বিরত থাকা উচিত। এটা কি? সত্য, ঠিক আছে? তো এই ছিল আমাদের উত্তরপত্রটি, আমাদের ছকটি।
তো দেখো আমরা আমাদের এই ছকটি কমপ্লিট করে ফেলেছি সত্য মিথ্যা লিখে, ঠিক আছে। এখান পর্যন্ত আমরা 8 পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা দেখব, তাহলে দেখতে পাচ্ছি যে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারে কিভাবে দায়িত্বশীল আচরণ করতে হয় সে সম্পর্কে আমরা আগের অভিজ্ঞতাগুলো থেকেই অনেক কিছু জেনেছি। এবার এসো নিচের গল্পগুলো পড়ে আরও কয়েকটি বিষয় জেনে নিই। ডিজিটাল ফুটপ্রিন্ট, ঠিক আছে। ডিজিটাল ফুটপ্রিন্টে দেখো, বাংলাদেশের একজন শিক্ষার্থী বিদেশে একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে বৃত্তিসহ পড়তে যায়। সেখানে যাওয়ার 1 মাস পর সে হঠাৎ একদিন জানতে পারলো তার বৃত্তিসহ ভর্তি বাতিল হয়ে গিয়েছে। এমনটা কেন হলো তা জানতে চাইলে তাকে বলা হলো যে তার ডিজিটাল ফুটপ্রিন্টের নেতিবাচক রিপোর্ট আসায় বিশ্ববিদ্যালয়টি তার ভর্তি বাতিল করেছে। 3 বছর আগে সে জঙ্গিবাদের সমর্থনে লেখা একটি অনলাইন প্রতিবেদনে না বুঝে একটি সমর্থনমূলক মন্তব্য করেছিল। তার সেই ডিজিটাল ফুটপ্রিন্টটি বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের নজরে আসায় তারা তার বৃত্তি এবং ভর্তি বাতিল করে দিয়েছে। 2. বাংলাদেশি একজন নাগরিক গত মাসে একটি বড় আন্তর্জাতিক প্রতিষ্ঠানে উচ্চ পদে চাকরি পেয়েছে। সেই সুবাদে সে তার প্রতিবেশী এবং বন্ধুদের জন্য একটি বেশ বড় অনুষ্ঠানের আয়োজন করে সবাইকে অনেক আপ্যায়ন করে, কিন্তু কিছুদিন পর জানা যায় যে তার চাকরিটি চলে গিয়েছে। প্রতিষ্ঠানটি থেকে তাকে জানানো হয়েছে যে তার ডিজিটাল ফুটপ্রিন্টে নেতিবাচক রিপোর্ট পাওয়া যাওয়ায় তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 2 দিন আগে সে তার একজন সহকর্মীর শেয়ার করা পোস্টে অসম্মানসূচক মন্তব্য করায় প্রতিষ্ঠান থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গল্পগুলো পড়ে আমরা ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে যেসব দায়িত্বশীল আচরণ সম্পর্কে শিখলাম তা নিচের ছকে আমরা লিখে ফেলি। দেখো 6.6 এখানে দেখো, ডিজিটাল মাধ্যমে কোনো তথ্য শেয়ার করা বা কোথাও কোনো মন্তব্য করার ক্ষেত্রে সতর্ক বজায় রাখবো, ঠিক আছে। তো আসলে আমরা কিন্তু এগুলো বজায় রাখি না, আমরা কিন্তু এগুলা দেখা যাচ্ছে ফেক আইডি তৈরি করে আমরা এগুলো তৈরি করি। আসলে এই কাজগুলো ভালো না। যারা এই কাজগুলো আমরা করি চেষ্টা করব সেটা সংশোধন করা, ঠিক আছে। নিজের ক্যারেক্টারটা অবশ্যই আমরা ভালো করার চেষ্টা করব। তাহলে কিন্তু আমরা প্রত্যেকেই যদি নিজের ক্যারেক্টার ভালো করি তাহলে সেখানে খারাপের সংখ্যা কিন্তু থাকবে না, কারো ক্ষতি হওয়ার সম্ভাবনাই থাকে না। তো আমরা সেই চেষ্টাটি করব। আসলে পড়ার মূল উদ্দেশ্যটা কিন্তু এটাই, তো আমরা সেটা আমাদের মাথায় রাখবো, ঠিক আছে। তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি। ডিজিটাল মাধ্যমে কোনো তথ্য শেয়ার করা বা কোথাও কোনো মন্তব্য করার ক্ষেত্রে সতর্কতা বজায় রাখবো। 2. নিষিদ্ধ ঘোষিত কোনো ধরনের সংগঠনের কোনো তথ্য আপলোড, ডাউনলোড, এমনকি সংশ্লিষ্ট কোনো পোস্টে লাইক, শেয়ার, কমেন্ট করা থেকে বিরত থাকবো। 3. অনলাইনে কারো সম্পর্কে কোনো ধরনের বিরূপ মন্তব্য করব না। আমরা কিন্তু এই কাজগুলো বেশি করি, এই কাজটা করবো না এখন থেকে আজকে সবাই, ঠিক আছে। অজানা বা অসত্য তথ্য সম্পর্কে বা মিথ্যা তথ্য না জেনে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা থেকে বিরত থাকব। 5. ডিজিটাল ফুটপ্রিন্টে কোনো ধরনের নেতিবাচক মন্তব্য করা থেকে বিরত থাকব। তো এই ছিল আমাদের উত্তরপত্রটি। তো তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো আমরা আমাদের এই কাজটিও কমপ্লিট করে ফেলেছি, ডিজিটাল প্রযুক্তির এই 5টি। তো আমরা নেক্সট ক্লাসটি করব এখান থেকে সেশন 5, ডিজিটাল প্রযুক্তির প্রভাব এবং পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো, ঠিক আছে। এখান থেকে আমরা নেক্সট ক্লাসটি করব। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা সেশন 5, ডিজিটাল প্রযুক্তির প্রভাব এবং পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো এখান থেকে অধ্যায়টি আলোচনা করব। তো এর আগের ক্লাসগুলো যারা এখনও করোনি, মিস করে ফেলেছো, তারা কিন্তু প্লে লিস্ট থেকে সেগুলো করে নিতে পারো, ঠিক আছে। পর্যায়ক্রমে সেখানে দেয়া আছে। তো দেখো আমরা 5টি শুরু করতে যাচ্ছি। আর যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে জলদি। আর অবশ্যই তোমরা তোমাদের বিদ্যালয় বা জেলার নামটি লিখতে যেন ভুলবে না, ঠিক আছে। তো দেখো আমাদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের এই অভিজ্ঞতার শেষ কাজটি হলো দলগতভাবে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনে তৈরি করে তা একটি সেমিনারে উপস্থাপন করা। কিন্তু প্রশ্ন হলো, আমরা যে প্রেজেন্টেশন তৈরি করব তার বিষয়বস্তু কী হবে। আজকের সেশনে আমাদেরকে শিক্ষক সেই বিষয়ে দিক নির্দেশনা প্রদান করবেন এবং সেই সাথে আমরা ডিজিটাল প্রযুক্তির প্রভাবে আমাদের আশেপাশে যে ধরনের পরিবর্তন আসছে তার সাথে কিভাবে খাপ খাইয়ে নেব তাও জানব। প্রথমে এসো আমাদের মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের ব্যাপারে জেনে নেই। প্রেজেন্টেশনের জন্য আমাদেরকে শিক্ষক দলে ভাগ করে দেবেন, বা আমাদের হয়তো আগে থেকে অন্যান্য অভিজ্ঞতায় কাজ করার সময় থেকে কয়েকটি দল তৈরি করাই আছে, তাহলে আমরা সেই দলেও কাজ করতে পারি। আমাদের প্রেজেন্টেশনের বিষয়বস্তু হবে বিশ্বব্যাপী দক্ষিণ গ্লোবাল সাউথ এর দেশগুলোর মধ্যে থেকে 2টি করে দেশ এবং সেই 2টি দেশে ডিজিটাল প্রযুক্তির প্রভাব কোন দল কোন 2টি দেশ নিয়ে কাজ করবে তা শিক্ষক নির্ধারণ করে দিবেন। তো দেখো এখন এখানে দেখো বৈশ্বিক দক্ষিণ বা গ্লোবাল সাউথ,
এদের মধ্যে রয়েছে এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার বেশিরভাগ দেশ। সাধারণতভাবে পৃথিবীর দক্ষিণ গোলার্ধে থাকা বেশিরভাগ দেশ এই তালিকাভুক্ত হলেও ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে এই তালিকাটি তৈরি নয়। এই দেশগুলোর মাঝে সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে বেশ কিছু মিল পাওয়া যায় বলেই এই দেশগুলোকে একটি বৃহত্তর নামের আওতায় আনা হয়েছে। দেখো, তাহলে আমরা আমাদের প্রেজেন্টেশনের বিষয়বস্তু সম্পর্কে জেনে গিয়েছি। এবার এসো কয়েকটি উদাহরণ দেখে জেনে নিই যে ডিজিটাল প্রযুক্তির প্রভাবের সাথে খাপ খাওয়াতে এসব দেশে কি কি কাজ করা হয়েছে বা হচ্ছে। দেখো, এখানে পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়া তাদের প্রযুক্তিগত অবকাঠামোর উন্নয়নের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, যাতে তাদের দেশের সর্বাধিক রপ্তানিকৃত পণ্য কফি এখন আরও দ্রুত এবং সহজে বিশ্বব্যাপী আরও বৃহৎ পরিসরে ক্রেতাদের সামনে তুলে ধরতে পারে। পূর্ব আফ্রিকার আরেকটি দেশ রুয়ান্ডা তাদের জনগণকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে এবং পরিবর্তিত প্রযুক্তির সাথে তাদের পরিচয় করিয়ে দিতে একটি বৃহৎ ডিজিটাল দক্ষতা উন্নয়ন প্রোগ্রাম হাতে নিয়েছে, যার আওতায় তাদের প্রায় 50 লক্ষ নাগরিক ডিজিটাল সাক্ষরতার অর্জন করেছে। দেখো, দেন হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে প্রগতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল প্রতিনিয়ত গবেষণা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে, যার ফলশ্রুতিতে বিগত 8 থেকে 10 বছরে ব্রাজিলে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণাকারী দলের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। সে সাথে আরও বৃদ্ধি পেয়েছে কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল কেন্দ্রের সংখ্যা। দেন দেখো, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ান তার নাগরিকদের জন্য ইন্টারনেট খরচ কমিয়ে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সহজলভ্য করেছে। এখন আমরা আসবো দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারত ডিজিটাল প্রযুক্তির এই দ্রুত পরিবর্তনের সাথে তাল মিলাতে তাদের আধার কার্ড, বায়োমেট্রিক আইডি কার্ডকে উন্নত করেছে। ভারতের ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সহায়তায় বর্তমানে সকল আধার কার্ডের অধিকারী একটি করে ক্লাউড অ্যাকাউন্টের অ্যাক্সেস পাচ্ছে, যা ব্যবহার করে তারা তাদের প্রয়োজনীয় আসল ডকুমেন্ট এবং সার্টিফিকেট যেমন ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশনের কাগজ, একাডেমিক মার্কশিট এবং সার্টিফিকেট ইত্যাদি সরাসরি ইস্যুকারী প্রতিষ্ঠানের কাছ থেকে অনলাইনে সংগ্রহ করে সংরক্ষণ করতে পারছে। তাহলে আমরা কিন্তু বেশ কিছু নতুন বিষয় জানলাম, তাই না? তো এখন আমাদের কাজ কি দেখো, আমাদের মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনটির তৈরির জন্য তথ্য অনুসন্ধান করতে গেলে আমরা এমন আরও অনেক উদাহরণ খুঁজে পাবো, কিন্তু তার আগে এখন চলো উপরের উদাহরণগুলো অনুসারে বাংলাদেশে ডিজিটাল প্রযুক্তির প্রভাবে এই পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে আমরা কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারি তার একটি তালিকা তৈরি করে ফেলি। এবং সেই তালিকাটা হবে আমাদের যেখানে 6.7 ছকটিতে 1, 2, 3, 4, 5, 6, 7 পর্যন্ত দেওয়া আছে, ঠিক আছে? তো চলো আমরা সেই তালিকাটা তৈরি করে ফেলি। আমরা উত্তরপত্রে চলে যাই, আর এর মধ্যে যারা এখনও সাবস্ক্রাইব করোনি জলদি সাবস্ক্রাইব করে ফেলো এবং লাইক কমেন্ট করে ফেলো। তো দেখো, আমরা উত্তরপত্রে চলে এসেছি। 6.7 ছকটির উত্তরপত্র, প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়ন। ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের জন্য প্রয়োজনীয় অবকাঠামো যেমন ইন্টারনেট সংযোগ, টেলিযোগাযোগ ব্যবস্থা, কম্পিউটার ও ইলেকট্রনিক ডিভাইসের সহজলভ্যতা নিশ্চিত করতে হবে। 2. ডিজিটাল দক্ষতা উন্নয়ন। ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের জন্য জনগণের মধ্যে যে দক্ষতা বৃদ্ধি করতে হবে, এজন্য শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল শিক্ষাকে অন্তর্ভুক্ত করতে হবে এবং বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে জনগণকে ডিজিটাল দক্ষতা শিক্ষিত করতে হবে। 3. কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণা ও উন্নয়ন। কৃত্রিম বুদ্ধিমত্তা AI এর ব্যবহার ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দিক। এজন্য বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা ও উন্নয়ন কর্মসূচি গ্রহণ করতে হবে। 4. ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ। ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে তথ্য ও ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষিত রাখার জন্য ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এজন্য প্রয়োজনীয় আইন ও নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। 5. ডিজিটাল অর্থনীতির বিকাশ। ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ডিজিটাল অর্থনীতির বিকাশ ঘটাতে হবে। এজন্য ডিজিটাল অর্থনীতির জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও আইনি কাঠামো তৈরি করতে হবে। এক্ষেত্রে ব্লকচেইন প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নিতে হবে। তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, আশা করি সাবস্ক্রাইব করেছো এবং তোমরা কি কোন বিদ্যালয় বা কোন জেলা থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিও। এতে আমাদের মধ্যে ছোট্ট করে একটি পরিচয় হয়ে যাবে। এখন দেখো 6. চতুর্থ শিল্প বিপ্লবের প্রস্তুতি। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ইন্টারনেট অব থিংস, মেশিন লার্নিং, ব্লকচেইন, 3D প্রিন্টিং ইত্যাদি প্রযুক্তির উন্নয়ন ও ব্যবহারের মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি নেওয়া ত্বরান্বিত করতে হবে। 7. ডিজিটাল প্রযুক্তির সুবিধা ও চ্যালেঞ্জ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি। ডিজিটাল প্রযুক্তির সুবিধা ও চ্যালেঞ্জ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।
এজন্য বিভিন্ন প্রচারণা ও কর্মসূচির মাধ্যমে জনগণকে ডিজিটাল প্রযুক্তির সুবিধা ও চ্যালেঞ্জ সম্পর্কে অবহিত করতে হবে। দেশের মানুষের মধ্যে ডিজিটাল সাক্ষরতার হার বৃদ্ধি করতে হবে। তো এই ছিল আমাদের উত্তরপত্রটি। তো তোমাদের যদি অবশ্যই উত্তরপত্রটি কাজে লেগে থাকে, ভিডিওটি তোমাদের উপকারে আসে, অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যেন যখনই আমি ভিডিও আপলোড দিই তোমরা পেয়ে যাও। তো অনেকে তোমরা সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, এতে তোমাদের উপকার হবে, আমার উপকার হবে। আমি যখন ভিডিও আপলোড দেবো তোমরা সাথে সাথে পেয়ে যাবা। তোমরা অনেকে কমেন্ট বক্সে এসে বলো যে কোথায় কোন ভিডিওটা কোথায় আছে পাচ্ছ না। এতে কি হচ্ছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে ভিডিওগুলো তোমার প্লে লিস্ট থেকে পর্যায়ক্রমে সেখান থেকে দেখতে পারো, অটোমেটিক তোমার সামনে এগুলো শো করতে থাকবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো আমরা আমাদের এই ছকটি কমপ্লিট করে ফেলেছি, ঠিক আছে। এখন আমরা নেক্সট ক্লাসটি করব এরপর থেকে, ঠিক আছে। তো এর আগে দেখি আমাদের আগামী সেশনের প্রস্তুতিটা কি আছে সেটা তোমরা একটু কষ্ট করে নিজেতে রিডিং করে রেখো, ঠিক আছে। তো এখানে দেখো কিছু প্রশ্ন আছে, এখানে বলা আছে দেখো এই 15 বা 20 বছর পূর্বে দেশগুলোতে কী ধরনের ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হতো এবং বর্তমানে দেশগুলোতে কী ধরনের ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ফলে দেশগুলোতে মানুষের খাদ্যাভ্যাস, শিক্ষা, চিকিৎসা, যাতায়াত এবং দৈনন্দিন জীবনযাত্রার ক্ষেত্রে বিগত 10 বছর কীভাবে এবং কী ধরনের পরিবর্তন এসেছে। তো দেখো সেমিনারে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের জন্য আমরা কে কোন দলে কাজ করব এবং কোন দল কোন দেশ নিয়ে কাজ করবে তা এখন আমরা জানি। আমাদের কাজ হলো দেশগুলো সম্পর্কে নিচে তথ্যগুলো সংগ্রহ নিয়ে আসা। দেন তথ্য সংগ্রহের জন্য আমরা চাইলে আমাদের পরিবারের সদস্যদের, আত্মীয় স্বজনদের এবং প্রতিবেশীদের সহায়তা নিতে পারি। পাশাপাশি ইন্টারনেট, টিভি, সংবাদ, বই, ম্যাগাজিন, সংবাদপত্র ইত্যাদি মাধ্যম ব্যবহার করেও আমরা তথ্য সংগ্রহ করতে পারি। প্রয়োজনে আমরা তথ্য সংগ্রহের শিক্ষকের সহায়তা নিতে পারবো। বাড়ির কাজ হিসেবে আমরা প্রত্যেকে যে তথ্যগুলো নিয়ে আসবো সেগুলো হলো এই যে এইগুলো, ঠিক আছে। তো এটি আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে আলোচনা করে দিয়ে দিব, ঠিক আছে। তো তোমরা নেক্সট ক্লাসটি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং প্লেলিস্টের থেকে তোমরা দেখে নিও, ঠিক আছে। সাবস্ক্রাইব করে রাখলে আমি যখন আপলোড দেবো তোমাদের কাছে চলে যাবে এবং আমি অতি শীঘ্রই দিয়ে দিব। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে। আমি এখান থেকে তোমাদেরকে কিন্তু নেক্সট ক্লাসে এই 3টা প্রশ্নের আমি দিয়ে দিব, ঠিক আছে। কীভাবে এগুলো তোমাদের বের করতে হবে সেটা একটি নমুনা উত্তর আমি তোমাদেরকে দিয়ে দিব, এতে তোমাদের সুবিধা হবে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা সেশন 6 সেমিনারের প্রস্তুতি এখান থেকে সেশনটা আলোচনা করব। তো এখনও যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও জলদি, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা এখনও যারা কমেন্ট বক্সে তোমাদের বিদ্যালয় এবং জেলার নামটি লিখোনি জলদি লিখে ফেলো তোমাদের বিদ্যালয় এবং জেলার নামটি। তো দেখো আমি ক্লাসটি শুরু করতে যাচ্ছি। গত সেশনে আমাদের আগামী সেশনের প্রস্তুতি হিসেবে যে তথ্যগুলো নিয়ে আসার কথা ছিল সেগুলো নিয়ে এবার আমাদের কাজ করতে হবে। শুরুতে আমরা দলের সকল সদস্যদের আনা সকল তথ্য একত্র করে এক জায়গায় লিখে ফেলতে পারি। এই তথ্যগুলো ব্যবহার করি এবার আমাদের দলগত মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনটি তৈরি করতে হবে। প্রেজেন্টেশন তৈরির জন্য আমরা আজ আমাদের বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবটি ব্যবহার করব। আমাদের প্রেজেন্টেশনে থাকবে প্রয়োজনীয় বিভিন্ন তথ্য সংশ্লিষ্ট ছবি এবং থাকবে ছোট ছোট ভিডিও চিত্র। তো দেখো নবম শ্রেণীর অন্যান্য অভিজ্ঞতা থেকে আমরা গ্রাফ তৈরি, ইন্টারনেট থেকে ছবি নেওয়ার কৌশল এবং ভিডিও এডিটিং সম্পর্কে যা শিখেছি সেই সব জ্ঞান কাজে লাগিয়ে আমরা আমাদের প্রেজেন্টেশনটি তৈরি করব। প্রতিটি দলের একটি করে প্রেজেন্টেশন তৈরির মাধ্যমে আমাদের আজকের সেশনটি শেষ হবে। তো চলো আমরা এর উত্তরপত্রে চলে যাই। তো দেখো এখানে বিষয় ডিজিটাল প্রযুক্তির প্রভাব, বাংলাদেশ ও ভারত, প্রেজেন্টার দল 1, ঠিক আছে। এখানে উপস্থাপকগণ, এখানে ধরো তোমাদের ক্লাসমেটদের নাম দিবে এবং তোমাদের ক্লাসমেটদের তাদের রোল, যেমন মুশফিক রোল 1, অয়ন রোল 4, নাবিলা রোল 6, তন্নি রোল 7, মুয়াদ রোল 9। ক সরকারি মাধ্যমিক বিদ্যালয়, এখানে তোমাদের বিদ্যালয়ের নাম দিবে, ঠিক আছে। এটা হচ্ছে স্লাইড 1, ঠিক আছে। আর 15 থেকে 20 বছর পূর্বে বাংলাদেশ কেমন ছিল, এগুলো হচ্ছে তথ্য সংগ্রহ আমাদের, ঠিক আছে। আর প্রথমে আমাদের এই যে এটা কমপ্লিট করতে হবে লিখে। আমাদের এখানে আমরা চাইলে রঙিন করে তোমাদের মতো করে তোমরা কালার করে নিতে পারবে, ঠিক আছে। দেন দেখো 15 থেকে 20 বছর পূর্বে বাংলাদেশ কেমন ছিল। ডিজিটাল প্রযুক্তির ব্যবহার ছিল খুবই সীমিত। ইন্টারনেট, মোবাইল ফোন, কম্পিউটার ইত্যাদি প্রযুক্তি খুবই ব্যয়বহুল ছিল। ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের জন্য প্রয়োজনীয় অবকাঠামো ছিল খুবই দুর্বল। স্মার্টফোনের ব্যবহার ছিল না বললেই চলে। যোগাযোগের প্রধান প্রযুক্তি ছিল টেলিফোন। বিনোদনের জন্য গুটি কয়েক ঘরে থাকত টেলিভিশন। সংবাদ প্রচারের প্রধান মাধ্যম ছিল রেডিও। এটা হচ্ছে স্লাইড 2। এখন দেখো আমরা দেখব স্লাইড
3 এবং স্লাইড 4। এখানে দেখো আছে বর্তমানে বাংলাদেশ কেমন। ইন্টারনেট, মোবাইল ফোন, কম্পিউটারের দাম কমেছে। সাবমেরিন কেবল যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করেছে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট উৎপাদন ব্যবস্থাকে আধুনিক করেছে। রোবোটিক্স এবং মাইক্রো রোবোটিক্সের ব্যবহার বিভিন্ন ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে। সাইবার রেঞ্জ গড়ে উঠেছে। ব্লকচেইন প্রযুক্তির ব্যবহারের প্রস্তুতি চলছে। ব্যবহারের পরিসংখ্যান দেখো, মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা প্রায় 170 মিলিয়ন, আর ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় 90 মিলিয়ন। এখন আমরা দেখব স্লাইড 5। 15 থেকে 20 বছর পূর্বে ভারত কেমন ছিল। 15 থেকে 20 বছর পূর্বে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সীমিত ছিল। বাংলাদেশের তুলনায় ভারতে কিছুটা বেশি ব্যবহার ছিল। ডিজিটাল প্রযুক্তির জন্য অবকাঠামো দুর্বল ছিল। টেলিফোন, টেলিভিশন, রেডিও বিলাসবহুল ছিল। বর্তমান ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন ব্যবহারকারীর দেশ। মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা প্রায় 1.5 বিলিয়ন। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় 800 মিলিয়ন। সফটওয়্যার ডেভেলপমেন্টে ঈর্ষণীয় সাফল্য অর্জন। চতুর্থ শিল্প বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছে। বর্তমানে এটা ভারতের। এখন আমরা দেখো এখানে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ফলে ভারত এবং বাংলাদেশের মানুষ খাদ্যাভ্যাস, শিক্ষা, চিকিৎসা, যাতায়াত এবং দৈনন্দিন জীবনযাত্রার ক্ষেত্রে বিগত 10 বছরে কীভাবে এবং কী ধরনের পরিবর্তন এসেছে। খাদ্যাভ্যাস। বিভিন্ন ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ফলে বাংলাদেশে এবং ভারতের মানুষের খাদ্যাভ্যাস অনেক পরিবর্তন এসেছে। এখন মানুষ ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের খাবারের রেসিপি, খাবারের বিভিন্ন তথ্য ইত্যাদি জানতে পারে। এছাড়াও অনলাইনে বিভিন্ন ধরনের খাবার অর্ডার করা যায়। ফলে মানুষ এখন আরও বেশি বৈচিত্র্যময় খাবার খাওয়ার সুযোগ পাচ্ছে। দেশের সংস্কৃতির বাইরে বিদেশি সংস্কৃতির খাবার সম্পর্কে তারা অবগত হচ্ছে। দেখো শিক্ষা। ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ফলে বাংলাদেশের, ভারত এবং ভারতের শিক্ষা ব্যবস্থা অনেক পরিবর্তন এসেছে। দেশগুলোর বিভিন্ন বিদ্যাপীঠের ক্লাস রুমগুলোতে যুক্ত হয়েছে প্রজেক্টর, কম্পিউটার, সিসিটিভি ক্যামেরা, ডিজিটাল সাউন্ড সিস্টেম ইত্যাদি। এখন অনলাইনে বিভিন্ন ধরনের শিক্ষামূলক ওয়েবসাইট, অ্যাপ ইত্যাদি পাওয়া যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ভারতের বাইজুস এবং বাংলাদেশের 10 মিনিট স্কুল। ফলে শিক্ষা এখন আরও বেশি সহজলভ্য এবং সাশ্রয়ী হয়েছে। এখন আমরা দেখব চিকিৎসা। ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ফলে বাংলাদেশের এবং ভারতের চিকিৎসা ব্যবস্থায় অনেক পরিবর্তন এসেছে। এখন অনলাইনে বিভিন্ন ধরনের চিকিৎসা সংক্রান্ত তথ্য, চিকিৎসার বিভিন্ন পদ্ধতি ইত্যাদি পাওয়া যায়। এছাড়াও অনেক হাসপাতাল এখন অনলাইনে রোগীর অ্যাপয়েন্টমেন্ট দেয়। ফলে চিকিৎসা এখন আরও বেশি দক্ষ এবং সাশ্রয়ী হয়েছে। যুক্ত হয়েছে টেলিমেডিসিন সেবা। আগে আমাদের কিন্তু বিদ্যালয়ে আমরা যখন ছোট থাকতে পড়াশোনা করতাম, যদি কাউকে দেখতে মেডিকেল যেত তাহলে 2-3 দিন আগে থেকে যা সিরিয়াল দিয়ে রাখতে হতো, এরকমটা কিন্তু সুযোগ ছিল না। যেদিন যেত সেদিনই কিন্তু লাইন ধরে সিরিয়াল দিয়ে রাখতো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য ডাক্তারের কাছ থেকে। কিন্তু এখন কিন্তু অনেকটাই সুবিধা হয়েছে, ঘরে বসেই অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে দেন আমরা যেতে পারি। যেদিন বলবে ওই দিন আমরা যেতে পারবো, দাঁড়ায় থাকতে হয় না, বেশি কোনো অপেক্ষা করতে হয় না। যাতায়াত। ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ফলে বাংলাদেশের এবং ভারতের যাতায়াত ব্যবস্থায় অনেক পরিবর্তন এসেছে। এখন অনলাইনে বাস, ট্রেন, বিমান ইত্যাদির টিকিট বুক করা যায়। এছাড়াও অনেক মানুষ এখন অনলাইনে ট্যাক্সি বা রাইড শেয়ারিং পরিষেবা ব্যবহার করে। ফলে যাতায়াত এখন আরও বেশি সহজ এবং সুবিধাজনক হয়েছে। এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছে উবার এবং ওলা এর মতো কোম্পানিগুলো। এখন দেখব দৈনন্দিন জীবনযাত্রা। ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ফলে বাংলাদেশের এবং ভারতের মানুষের দৈনন্দিন জীবনযাত্রা অনেক পরিবর্তন এসেছে। এখন মানুষ অনলাইনে বিভিন্ন ধরনের পণ্য কেনাকাটা করতে পারে। এছাড়া মানুষ এখন অনলাইনে বিভিন্ন ধরনের সেবা গ্রহণ করতে পারে। ফলে মানুষের জীবন এখন আরও বেশি গতিশীল এবং স্বাচ্ছন্দ্যময় হয়েছে। তো দেখো এখানে সর্বশেষে এখানে ধন্যবাদ দিয়ে তোমরা একটি শেষ করতে পারো এবং এখানে একটি ছবি দিয়ে দিতে পারো ডিজিটাল বাংলাদেশের একটি ঝলক। মানে ক্লাসে ডিজিটাল নিয়ে পড়াশোনা করা হচ্ছে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে, ঠিক আছে। ব্ল্যাকবোর্ড, হোয়াইট বোর্ডের পরিবর্তে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল দেখো এখানে আমাদের ডিজিটালভাবে অথবা তোমাদের যে কোনো একটা ডিজিটাল একটা ছবি নিয়ে তোমরা চাইলে সেখান থেকে
কম্পিউটার থেকে যে কম্পিউটার যে কোনো দোকানে বললেই প্রিন্ট করে দিবে, সেটা তোমরা এখানে এনে লাগাই দিতে পারো, দেন তোমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা সেশন 7 সেমিনার এবং সর্বশেষ সেশন ডিজিটাল প্রযুক্তি নবম শ্রেণীর এই অধ্যায়টি কমপ্লিট করলে আমাদের বইটিও শেষ হয়ে যাবে সম্পূর্ণ। তো দেখো আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ আমাদের সেমিনার এবং এই বছরের মতো ডিজিটাল প্রযুক্তি বিষয়ের শেষ সেশন। গত সেশনে তৈরি করা মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনগুলো আজ আমরা আমাদের সেমিনারে উপস্থাপন করব। উপস্থাপনের ক্ষেত্রে দলের সকল সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত করব এবং আমাদের প্রেজেন্টেশন দেখে কারো কোনো প্রশ্ন থাকলে সেসব প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। সেমিনার শেষে নিচের ছকটি পূরণ করে শিক্ষকের কাছে জমা দিব। এর ওপর ভিত্তি করে শিক্ষক আমাদের প্রত্যেকের আন্তঃমহাদেশীয় বৈচিত্র্যপত্রে স্বাক্ষর করবেন। তো এখানে দেখো নাম, শ্রেণী, বিদ্যালয় এবং এই ফর্মটি আমাদের পূরণ করতে হবে। তো চলো আমরা ফর্মটি পূরণ করে ফেলে উত্তরপত্রে চলে যাই। তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি। এখানে নাম, একটা নমুনা উত্তর। এখানে তোমরা তোমাদের নাম, যেমন আমি দিয়েছি নমুনা নাবিলা ফারজানা, শ্রেণী 10ম, বিদ্যালয় ক মাধ্যমিক সরকারি বিদ্যালয়, এখানে তোমাদের বিদ্যালয়ের নাম। দেন দেখো দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে ডিজিটাল প্রযুক্তির প্রভাব সম্পর্কিত তথ্য বিনিময়ের এই অনলাইন মেলাতে দল 1 বাংলাদেশ ও ভারতের পরিপ্রেক্ষিতে প্রেজেন্টেশন উপস্থাপন করেছে। তারা দেশগুলো সম্পর্কে সঠিক ও গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করতে পেরেছে। আমি তার ভবিষ্যৎ সাফল্য কামনা করি। এখানে শিক্ষকের স্বাক্ষর হবে, ঠিক আছে। এখানে হবে তোমাদের যে শিক্ষক তোমাদের ক্লাসটি নেন শিক্ষকের স্বাক্ষর ও তারিখ, আর এখানে হবে তোমাদের প্রধান শিক্ষকের স্বাক্ষর ও তারিখ, তোমাদের বিদ্যালয়ের যার যার প্রধান শিক্ষক, এবং এখানে হবে তোমাদের ক্লাস যে নেন ওই শিক্ষকের স্বাক্ষর, ঠিক আছে। ডিজিটাল প্রযুক্তির যে টিচার নেন সেই ক্লাস টিচারের স্বাক্ষর, আর এখানে হবে প্রধান শিক্ষকের স্বাক্ষর। এই স্বাক্ষরটা ওনারা দিয়ে দিবেন, ঠিক আছে। তো এই ছিল আমাদের উত্তরপত্রটি, নমুনা উত্তরপত্রটি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো সেই সাথে আমাদের সেশন 7 সেমিনার এটাও আমাদের কমপ্লিট হয়ে গেল, সাথে সাথে আমাদের বইটিও ফুল ফিল আপ হয়ে গেল। তো আজ আমরা এখানে বিদায় নিচ্ছি, এবং যদি ক্লাসগুলো তোমাদের ভালো লাগে, এর আগের ক্লাস যদি কেউ মিস করে ফেলো, প্লেলিস্ট থেকে পর্যায়ক্রমে দেওয়া আছে, সেখান থেকে তোমরা প্লেলিস্ট থেকে সংগ্রহ করতে পারো। তো আজ এ পর্যন্তই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।